শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। মস্কোতে তুষারপাত হচ্ছে অবিরত। বাইরের প্রকৃতি বরফের আস্তরণে ঢাকা পড়ে ধারণ করেছে শ্বেত বকের মতোই থপথপে সাদা বর্ণ। অথচ বছরের এই সময়গুলোতেই মাফিয়ারা থাকে সবচেয়ে বেশি সক্রিয়। মাফিয়াদের আন্ডারগ্রাউন্ড ক্লাবগুলোতে চলতে থাকে ড্রাগ আর অস্ত্রের রমরমা ব্যবসা। যদিও এই মুহূর্তে ক্লাবে উপস্থিত নেই এরিস। গতকালকের টমেটো প্রিন্সের ঘটনার জের ধরে তার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত এক তীব্র অগ্নুৎপাত। যে গার্ডগুলো কাল টমেটো প্রিন্স আর তার দলবলকে পেন্ট হাউসে ঢুকতে দিয়েছে, তাদের কি এত সহজে ছেড়ে দেবে এরিস? কখনোই না। এরিসের টপ ফ্লোরের পেন্ট হাউস আর নিচের বেসমেন্টের ব্যতিরেকে ভবনের নিচের অংশ পুরোটাই স্টাফ এবং গার্ডসদের জন্য বরাদ্দ। আপাতত এই মুহূর্তে স্টাফ কোয়ার্টারের লাউঞ্জে বসে আছে এরিস। একটা বড়সড় ডিভানে গা ছড়িয়ে বসে পা দুটো আড়াআড়ি করে তুলে রেখেছে সামনের সেন্টারের টেবিলের উপর। সেন্টার টেবিলটা ভীষণ দামি আর নান্দনিক। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কাচ দিয়ে বানানো হয়েছে এটা। ভেঙে গেলে বিশাল লস, তাতেও বিন্দুমাত্র প্রক্ষেপ নেই মাফিয়া বসটার। শুধুমাত্র এরিস কেন, এই মুহূর্তে নতজানু হয়ে ওর সামনে দাঁড়িয়ে থাকা গার্ডসদের কারোরই কোনোরূপ নজর নেই ওসব টেবিল ফেবিলের দিকে। তারা তো সির্ফ নিজেদের জীবনের শঙ্কায় উদ্গ্রীব। কোনো মতে এই যাত্রায় প্রাণ বেঁচে গেলে হয়। এরিসের পাশেই পেছনে দুহাত রেখে শটান দাঁড়িয়ে আছে তুষার। ওর মুখমণ্ডল বরাবরের মতোই সাবলীল। চোখমুখ জোরে গাঢ় হয়েছে ভয়াবহ নির্জীবতা, যেন বিচলিত হওয়ার মতো কিছুই ঘটছে না আশেপাশে। বেশ অনেকক্ষণ ধরে নীরবতা বিরাজ করছে পুরো লাউঞ্জ জুড়ে। গার্ডদের মুখমণ্ডল ঘর্মাক্ত। এই কনকনে ঠান্ডার মাঝেও নিঃশব্দে দরদরিয়ে খামছে তারা। এই মুহূর্তে আওয়াজ তো দূরে থাক, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেও প্রচণ্ড বেগ পেতে হচ্ছে তাদের। প্রবল আতঙ্কে রুহটা গলায় উঠে এসেছে যেন। অবশেষে সকলের ভাবনার ছেদ ঘটিয়ে নীরবতা ভাঙল এরিস। হাতে থাকা রিভলভারটার সাহায্যে খানিক কপাল চুলকে গাল দিয়ে জিভ ঠেলে রাশভারী আওয়াজে সে বলল, কাল সন্ধ্যায় যে কজন পেন্ট হাউসের সুরক্ষার দায়িত্বে ছিলে তারা সামনে এসো, রাইট নাও। নিস্তব্ধতার মাঝে এরিসের কর্কশ হুকুম যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিল সকলের মন মস্তিষ্কে। কয়েকজন গার্ড শুষ্ক ঢোক গিলে একে অপরের দিকে তাকিয়ে চোখাচোখি করতে শুরু করলো। তাদের চোখের চাউনি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাক্ত হাসল এরিস। অতঃপর চোখের মাঝে ক্রোধ টেনে হুঙ্কার দিয়ে বলে উঠল, ডোন্ট ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম বাস্টার্ড। এরিসের মারাত্মক হুঙ্কারে পুরো লাউঞ্জ কেঁপে উঠল এবার। মুহূর্তে হাঁটু ভেঙে ধপ করে একযোগে মেঝেতে বসে পড়ল লাউঞ্জে উপস্থিত সকল গার্ডস। ওদের মধ্যে একজন গার্ড হৃদয়ে খানিকটা সাহস সঞ্চার করে ভয় জর্জরিত গলায় রাশিয়ান ভাষায় ক্ষমা প্রার্থনা করে বলে উঠল, আমাদের দোষ নেই বস। টমেটো প্রিন্স ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ। এরিসের কাট আদেশে জিহ্বার আগায় আটকে থাকা বাকি কথাটুকু বিনা বাক্যে গলাধকরণ করে নিল লোকটা। লোকটার দিকে থেকে চোখ ঘুরিয়ে তুষারের পানে দৃষ্টি নিক্ষেপ করল এরিস, যে এখনো একইভাবে জীবন্ত মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে ওর পাশে। মূর্তিমান তুষারের দিকে তাকিয়ে সাবলীল কণ্ঠে এরিস শোধালো, সবকিছু রেডি? তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল তুষার, ইয়াস। তাহলে আর দেরি কিসের? বোঝো অনেকদিন স্নেকের স্বাদ গ্রহণ করে না, আজকে না হয় একটু ভুরি ভোজ করুক। রিভলভারটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে গভীর আওয়াজে কৌশলী আদেশ করল এরিস। ওর কথার আগামাথা গোনাক্ষরেও কিছু বুঝে উঠতে পারল না অপরাধী গার্ডসগুলো। ওদিকে এরিসের আদেশ পাওয়া মাত্রই তুষার অন্য গার্ডসদের চোখের ইশারা দিয়ে বলল, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে কতগুলো পালোয়ানের মতো দেখতে নিগ্রো গার্ডস এগিয়ে এসে ফাঁসির আসামিদের মতোই হাত পা বেঁধে একটা কালো কাপড়ে আবৃত করে ফেলল গার্ডসগুলোর মুখমণ্ডল। অতঃপর মাথায় বন্দুক ঠেকিয়ে সবগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো বেসমেন্টের দিকে। মুহূর্তেই হাহাকার, চিৎকার আর প্রাণ বাঁচাবার তীব্র আকুতিতে হৈ হৈ করে উঠল পুরো স্টাফ কোয়ার্টার। সেসব ব্যথাতুর আওয়াজ কর্ণগহ্বর ছাপিয়ে হৃদয় অবধি পৌঁছালো না এরিসের। কি করেই বা পৌঁছাবে? ও তো একটা হৃদয়হীন জানোয়ার। পৃথিবীতে কারোরই কান্নাকাটি, হাহাকার, এমনকি নিগুড় আত্মার চিৎকার কোনো কিছুই বিচলিত করে দিতে পারে না এরিসকে, একমাত্র ঈশানী ছাড়া।
কোনো এক অজানা কারণে ওই মেয়েটার কান্না দেখলে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছে করে ইরিশের। মাথা ঠিক থাকে না একদম। কি অদ্ভুত এক বিরক্তিকর অনুভূতি। আবারও সেই ঈশানী, মেয়েটা অদৃশ্য বলয়ের মতো চোখের সামনে না থেকেও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সারাটাক্ষণ। ইরিশ বিরক্ত হয়। সাবলীল মুখশ্রী, সুডৌল ললাট দেশ, সবকিছু কুঁচকে যায় হঠাৎ। অগত্যা বাইরের চেঁচামেচি আর মস্তিষ্কের ভাবনা দুটোই এড়াতে দোকানে এয়ারপোর্ট গুজে ডিভানে মাথা এলিয়ে দিয়ে অক্ষিপল্লব বন্ধ করে নেয় নির্বিঘ্নে। ওদিকে বেসমেন্টের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই নিগ্র দানবীয় গার্ডসগুলোর মধ্যে একজন পেছনে ঘুরে তুষারের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কোন সেলে রাখবো বস? তুষার ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয়ের দূষিত বাতাসটুকু আলগুছে বের করে দিয়ে তির্যক অথচ মসৃণ কণ্ঠে বলল, অফকোর্স টর্চার সেলে। লাউঞ্জ ত্যাগ করে এলিভেটরের মাধ্যমে সোজা বেসমেন্টে চলে যায় গার্ডসগুলো। ওরা চলে গেলে তুষার দৃষ্টিপাত করে ইরিশের দিকে। নির্জীব শান্ত গলায় আধশোয়া ইরিশকে উদ্দেশ্য করে বলে, আপনি কখনোই গার্ডসদের টর্চার সেলে পাঠাতেন না, কিন্তু আজ হঠাৎ। ইরিশ চোখ দুটো বন্ধ রেখে গমগমে আওয়াজে বলল, পাইথন প্যারাডাইসে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই তুষার। কাল আমি পেন্ট হাউসে উপস্থিত না থাকলে কি হতে পারত ভেবে দেখেছ একবারও? তুষার ভালো করেই জানে কাল ইরিশ না থাকলে হয়তো ঈশানীকে তুলে নিয়ে যেত ওরা, কারণ এটাই আপাতত ওদের মুখ্য উদ্দেশ্য। ইরিশ নিজের স্বার্থ ত্যাগ করে একরত্তি মেয়েটাকে প্রটেক্ট করতে চাইছে বারবার। সেই মেয়েটার মাঝে কিছু তো রহস্য আছেই। আপাতত সেই অজানা রহস্য উদ্ঘাটনে মরিয়া ড্যানিয়েল। তুষার ভাবল কিয়ৎক্ষণ, অতঃপর নিশ্চিত হওয়ার জন্য পুনরায় শুধালো, আপনি কি মিস ব্লু আইড অ্যাঞ্জেলের প্রতি কোনো কারণে অবসেসড ইরিশ? তুষারের করা সুস্পষ্ট প্রশ্নটা বিষাক্ত তীরের ফলার মতোই ইরিশের মস্তিষ্কে গিয়ে বিঁধল হঠাৎ। ও চট করে উঠে দাঁড়ালো ডিভান ছেড়ে। তুষারের দৃষ্টি এড়িয়ে বাইরের অবিরাম পেঁজা তুলোর মতো তুষারপাতের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে তুষারের প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বলল, তুমি যা ভাবছ তেমন কিছুই নয় তুষার। আমার মাফিয়া প্যারাডাইসের দিকে যে হাত বাড়াবে সেই মারা পড়বে, কারণ ইরিশ ইউভান কাউকে সেকেন্ড চান্স দেয় না, কোনোদিন না। অথচ মিস ব্লু হোয়াইট অ্যাঞ্জেলকে হাজারটা সেকেন্ড চান্স দিয়ে বসে আছেন আপনি ইরিশ। হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে তুষার মনে মনে নির্লিপ্ত কণ্ঠে কথাটা আওড়ালেও ঠোঁট নাড়িয়ে মুখে বলল, আপনাকে ডিস্টার্ব লাগছে, আজকের মতো পেন্ট হাউসে গিয়ে রিল্যাক্স করুন, এদিকটা আমি সামলে নিচ্ছি। ঈশানের জ্বরটা পুরোপুরি সারেনি এখনো। কাল সারা রাত তীব্র জ্বরে বেঘোরে বিলাপ করেছে মেয়েটা। ফ্লোরা ওর শিউরে বসে মাথায় জলপট্টি দিয়েছে সারাটাক্ষণ। ঈশানীর সাথে সাথে ফ্লোরাও ঘুমায়নি একদণ্ড। ভোর রাতের দিকে ঘাম দিয়ে জ্বরটা কমে এলে স্বস্তিতে ঘুমিয়ে পড়ে ঈশানী। ফ্লোরা নিজেও একটু বিশ্রাম নেওয়ার প্রয়াসে চলে যায় নিজের রুমে। আর এখন একটু বেলা ফুটতেই ঈশানীর জন্য গরম গরম স্যুপ বানানোর উদ্দেশ্যে কিচেনে এসে হাজির হয় ফ্লোরা। ব্যস্ত হাতে শুরু করে কাটাকাটির কাজ। ফ্লোরার মনোনিবেশ পুরোটাই স্যুপের হাঁড়িতে নিবদ্ধ। চামচ দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে স্যুপের ঘনত্ব পরিমাণ করছে ফ্লোরা। ঠিক এমন সময় সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ইরিশ। ওর চোখে মুখে স্পষ্ট ক্ষুব্ধতা, দেখে বোঝা যাচ্ছে বিশেষ কোনো কারণে বেজায় চটে আছে সে। লম্বা পা ফেলে হনহনিয়ে দোতলায় অফিস রুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় ফ্লোরাকে আদেশ করে ও বলল, ব্ল্যাক এসপ্রেসো উইথ আউট সুগার। যাত্রাপথে কথাটা বলে হাওয়ার বেগে দোতলায় চলে গেল ইরিশ। ফ্লোরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবারও মুখ দিল সোফে। ওকে উদাস লাগছে ভীষণ। ইরিশ যখন গটগটিয়ে উপরে চলে যাচ্ছিল তখনই রুম থেকে বেরিয়ে কিচেনের উপস্থিত হয় ঈশানী। ইরিশের চড়া হুকুম শুনে ওর যাওয়ার দিকে এক পলক চেয়ে মেয়েটা উদাসীন ভঙ্গিতে বলে ওঠে, চিনি ছাড়া স্প্রেসো, ইয়াক। এটা তো তেতো পানীয়, কেউ কি করে পান করতে পারে? উনি কি আদৌ মানুষ? ঈশানীর আওয়াজ পেয়ে ঘুরে তাকালো ফ্লোরা। উদ্বিগ্ন হয়ে ওর কপালে আলতো হাত রেখে জ্বরের অবস্থা পরিমাপ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, জ্বরটা এখন একদম নেই, বুঝে শুনে ঠান্ডাটা লাগিও কেমন। ফ্লোরার কথা শুনে আন্তরিকতায় ঠোঁট প্রসারিত করলো ঈশানী। অতঃপর ওর হাতটা নিজের হাতে নিয়ে কৃতজ্ঞতা জড়ানো কণ্ঠে বলল, কাল রাতের জন্য তোমাকে ধন্যবাদ ফ্লোরা। সত্যি ধন্যবাদ দিতে চাও? চোখ ছোট ছোট করে শোধালো ফ্লোরা। ঈশানী ফিক করে হেসে জবাব দিল, সন্দেহ আছে? তৎক্ষণাৎ মুখের সামনে কফির মগটা ধরে ঠোঁট উল্টালো ফ্লোরা।
ড্যাব ড্যাব করে তাকিয়ে আদরের স্বরে বলে উঠল, এটা এরিসের অফিস রুমে রেখে আসো না প্লিজ। চিন্তা নেই, দেখা নাও হতে পারে, কারণ এরিস সে সময় নিজের কক্ষে থাকে। আর যদি দেখা হয়ে যায় তাহলে। ফ্লোরা কথা শেষ করার আগে ঈশানীর চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ফ্লোরা? নিম্ন চাহনিতে উপর নিচ হ্যাঁ সূচক মাথা দোলালো ফ্লোরা। বলল, ও রেগে আছে বোধ হয়। ঈশানী নতুন উদ্যমে শোধালো, তুমি এরিসকে ভয় পাও? তুষারকে আরো বেশি, মিনমিনিয়ে কথাটা বলে ফ্লোরা। ঈশানী আর কথা বাড়ায় না, ফ্লোরার হাত থেকে কফির মগটা নিয়ে ধীর কদমে এগিয়ে যায় এরিসের অফিস কক্ষের দিকে। এতক্ষণ ধরে ফ্লোরার সামনে নিজের মেয়েকে আত্মবিশ্বাসটুকু অহর্নিশ ধরে রাখলেও সিঁড়ি ডিঙিয়ে দোতলার করিডোরে পা রাখতে না রাখতেই ভেতরের সব আত্মবিশ্বাস যেন কর্পূরের ন্যায় উবে গেল কোথাও। বুকের ভেতর জমে থাকা নিদারুণ আতঙ্ক আর দ্বিধাগ্রস্ততাটুকু একপাশে সরিয়ে ভীত হরিণীর ন্যায় কুণ্ঠিত কদমে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো মেয়েটা। কক্ষের সামনে এসে কয়েকবার শুষ্ক ঢোক গেলে মনে মনে ঈশানী বলে, কফিটা রেখে আসারই তো ব্যাপার, কিছু হবে না, জানোয়ারটা রুমের মধ্যে না থাকলেই হলো। মনে মনে হাজারটা শান্তি বাণী আউড়ে নিজেকে নিজে খানিকটা ধাতস্থ করে কাপা হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী। তবে ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে আচমকা থমকে গেল ওর দুপা। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে অজান্তেই দুমড়ে মুচড়ে উঠল ভেতরের তনুর হৃদয়টা। হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে ঠক ঠক করে কম্পিত হলো হাতের মুঠোয় রাখা নিশ্চল কফি মগটাও। মাত্র কয়েক সেকেন্ডের একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট মন স্পটে আটকে গেল ভীষণ জোরালো ভূমিকায়। একবার, শুধুমাত্র একটা বার সামনে তাকিয়েছিল ঈশা। ঠিক তখনই অক্ষি যুগল থমকে গেল সামনে সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। অফিস কক্ষের চেয়ারে নির্বিঘ্নে মাথা এলিয়ে দিয়ে গা ছড়িয়ে বসেছিল ইরিশ। ভীষণ আয়াসে চোখ দুটো করে রেখেছিল বন্ধ। এরিসের সামনে হাঁটু গেড়ে বসে ওর নেভি ব্লু রঙা সিল্কি শার্টের বোতামগুলো একে একে খুলে ফেলেছিল অতীব সুন্দরী এক আবেদনময়ী রুশ তরুণী। মেয়েটার হাত দুটো অবলীলায় পড়েছিল এরিসের ঢেউ খেলানো বলিষ্ঠ পুরুষালী বুকের উপর। অকস্মাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এইটুকু দেখা মাত্রই তড়াক করে চোখ নামিয়ে নিল ঈশানী। চোখের সামনে এহেন দৃশ্য দেখে অজানা যাতনায় বিদীর্ণ হলো ওর ভেতরটা। হাত পা কাঁপছে, না জানি এরিসকে কি করবে এখন। তবে তার চেয়েও বেশি যেটা হচ্ছে তা হলো কষ্ট। অগত কষ্টে ভেতরটা নীল হয়ে উঠেছে যেন। কারণ এতটুকুতেই আর বুঝতে বাকি নেই ঈশার যে এই মুহূর্তে এখানে ঠিক কি হতে যাচ্ছিল। এরিস হয়তো এই সুন্দরী রুশ মেয়েটার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতো এক্ষুনি, কিন্তু ঈশানীর আগমন বরাবরের মতোই বদলে দিল দৃশ্যপট। ঈশানী ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওকে দেখতে পেয়ে এক ধাক্কায় এরিস নিজের থেকে দূরে সরিয়ে দিল মেয়েটাকে। অযাচিত রুশ মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। সেদিকে বিন্দুমাত্র পরোয়া না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঈশানীর দিকে বিরক্তিকর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এরিস, যেন এখনই দু চোখ দিয়ে ভস্ম করে দেবে ওকে। তবে ঈশানী আর দাঁড়ায় না এক মুহূর্ত। কোনো মতে কাপা হস্তে ক্যাবিনেটের উপর মগটা রেখে দৌড়ে বেরিয়ে যায় অফিস রুম থেকে। ঈশানী চলে গিয়েছে সেই কখন, এখনও করিডোরের দিকে নিশ্চল নয়নে চেয়ে আছে এরিস। মূলত এরিসকে একটু মি টাইম দেওয়ার উদ্দেশ্যে তুষারই পাঠিয়েছিল সুন্দরী এই রুশ মেয়েটাকে। কিন্তু ঈশানীর ওই নীল জলরাশির মতো চোখ দুটো দেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল এরিসের। অহেতুক রাগ হতে লাগলো রুশ মেয়েটার উপর। মেয়েটার আবেদনময় আলতো স্পর্শে বিরক্তিতে চিরবিরিয়ে উঠল ভেতরটা। সহসা ওর বিরক্তির স্পর্শ সহ্য করতে না পেরে মেয়েটাকে চোখের সামনে ধাক্কা মেরে ফেলে দিল ইরিশ। খানিকক্ষণ বাদে চড়াত করে ওঠা মস্তিষ্কটা কিঞ্চিৎ শান্ত হলে নিজ হাতে শার্টের বোতামগুলো লাগাতে উদ্যত হলো ইরিশ। তখনই রুশ মেয়েটা পুনরায় কাঁধে হাত রাখলো ওর। মেয়েটার চোখে মুখে প্রবল আতঙ্কের ছাপ, তবুও পেমেন্টের আশায় সে সাহস করে ডাকল ইরিশকে। কণ্ঠে আকুলতা টেনে বলল, প্লিজ কন্টিনিউ স্যার। ইরিশ তৎক্ষণাৎ নিজের কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিল মেয়েটার হাত। দু আঙ্গুলে কপাল স্লাইড করতে করতে গমগমে সরে বলল, গেট লস্ট। ইরিশের কথায় চলে গেল না মেয়েটা, বরং ওর শরীরে হাত দেওয়ার জন্য উদ্যত হলো পুনরায়। যার পূর্বাভাস আজ করতে পেরে সঙ্গে সঙ্গে কোমরের খাঁজ থেকে রিভলভার বের করে মেয়েটার মুখের মধ্যে রিভলভারের নলটা অকস্মাৎ ঢুকিয়ে দেয় ইরিশ।
এরিসের কাণ্ডে আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল রুশমেটার। ভয়ের চোটে চোখ দুটো বেরিয়ে আসতে চাইল কোটর ছাড়িয়ে। মৃত্যু ভয়ে জর্জরিত হয়ে মেয়েটা হাউমাউ কেঁদে ওঠে। বহু কষ্টে গলার আওয়াজ বের করে বলতে চায় কিছু, কিন্তু রিভলভারের কারণে সে আওয়াজ স্পষ্ট নয়। অগত্যা হাত জোর করে ইশারা ইঙ্গিতে এবারের মতো এরিসের নিকট নিজের প্রাণ ভিক্ষা চাইল সে। এরিস নির্দয়, মেয়েটার এসব কান্নাকাটিতে ওর যায় আসে না কিছুই। ও একইভাবে রিভলভারের নলটা দিয়ে মেয়েটার মুখ চেপে ধরে দাঁতে দাঁত পিষল, ক্রোধান্বিত আওয়াজে বলল, আর 1 সেকেন্ডও যদি আমার চোখের সামনে থেকেছ, তাহলে ভেতরে লোড করা সব কটা গুলি নিঃশ্বাস তোলার আগেই পেটে চালান করে দেব তোমার। অ্যাম আই ক্লিয়ার বিচ? এরিসের কথায় জোরে জোরে মাথা ঝাঁকায় ক্রন্দনরত মেয়েটা। জাস্ট গেট লস্ট। মেয়েটার মুখ থেকে রিভলভার সরিয়ে হুঙ্কার দিয়ে উঠল এরিস। তৎক্ষণাৎ মাফিয়া বসটার হাত থেকে ছাড়া পেয়ে কোনো মতে প্রাণ নিয়ে ছুটে পালালো অতীব সুন্দরী সেই রুশ তরুণী। মেয়েটা অফিস রুম ত্যাগ করলে একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধপ করে কাউচ চেয়ারে বসে পড়ে এরিস। থমথমে মুখে হাত বাড়িয়ে ক্যাবিনেট থেকে তুলে নেয় কফির মগটা। তেতো কফিটা ঠান্ডা হওয়ার দরুন স্বাদটা বিষাদে পরিণত হয়ে গিয়েছে পুরোপুরি। কাউচে গা এলিয়ে দিয়ে আপাতত সেই বিশ্রী স্বাদের কফিটাই চোখ বন্ধ করে উপভোগ করায় ব্যস্ত এরিস। চোখ খিচে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঈশানে গিয়ে পৌঁছালো খোলা ছাদ বারান্দায়। বাইরে আজ রোদ উঠেছে বেশ। সূর্যের মৃদু রশ্মিতে গলতে শুরু করেছে পায়ের নিচের কঠিন বরফের আস্তর। এতক্ষণ ধরে ছুটে আসার দরুন হাঁপাচ্ছে ঈশা। আজ বহুদিন বাদে একটুখানি খোলা আকাশ দেখলো ও, মনটা তাও বিষণ্ণ। খানিকক্ষণ আগের দৃশ্যটা ক্রমাগত ভেসে উঠছে মন স্পটে। এরিসের মতো একটা নির্দয় মাফিয়া বসের জন্য কষ্ট হওয়ার কথা ছিল না কোনো কালেই। এরিস ওর অত্যাচারী। ঈশানীর এই করুণ পরিণতির পেছনে একমাত্র দায়ী এরিস ইউভান। তবুও ওই অপ্রীতিকর দৃশ্যটুকু দেখার পর থেকে হৃদয়ের কোথাও একটা পুড়ছে ক্ষোভ। বুকের ভেতরে রয়ে যাওয়া সে সুপ্ত ভেজা ভঙ্গুর অনুভূতিগুলো ঘৃণা করে ঈশানী, বড্ড ঘৃণা করে। কারণ সে প্রথম দিন থেকে এই অবাধ্য অনুভূতিরই ওর ভেঙে যাওয়ার একমাত্র কারণ। সহসা ভেতরের অযাচিত কষ্টগুলো একপাশে সরিয়ে গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে ছাদ বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়ালো ইস্যু। শীতের সকালে পিঠ পিছলে যাওয়া কোমল রোদটুকু স্বর্গের মতোই আরামদায়ক ঠেকছে শরীরে। অদূরে কোনো এক ধর্মশালা থেকে ঢং ঢং করে ভেসে আসছে গির্জার প্রতিধ্বনি। তার পাশে নাম না জানা পাখির কিচিরমিচির কলরব। হুট করেই আজ সকালটা ভীষণ পবিত্র আর স্নিগ্ধ ঠেকছে ঈশানীর নিকট। চোখ বুজে নাক টেনে স্নিগ্ধ সতেজ বাতাসটুকু ভেতরে পড়ে একাই বিড়বিড়ালো ও। এত এত পবিত্রতা আর স্নিগ্ধতার মাঝে আমি এক অন্ধকারাচ্ছন্ন পাপের দুনিয়ায় আটকা পড়ে আছি, যেখানে না আছে মুক্তি আর না আছে মৃত্যু। উপহাসের সুরে কথাটা বলতে গিয়েই গলা ধরে এলো ঈশানীর। কান্নারা একযোগে দলা পাকিয়ে বিদ্রোহ করে উঠল কণ্ঠনালীতে। অবশেষে না চাইতেও বুকের ভেতরে বইতে থাকা প্রবল জলোচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়ে 2 ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ে সরলতার গাঢ় নীল চোখের কার্নিশ বেয়ে। ঠিক সে সময় কোথা থেকে যেন একটা ধবধবে সাদা পায়রা উড়ে এসে ঠাঁই নিল ঈশানীর সরু কাঁধের উপর। অগত্যা অতিথির আগমনে কান্নাকাটিতে লাগাম টানল ঈশানী। কাঁধ থেকে এনে আলগুছে দুহাতে আগলে ধরল পায়রাটিকে। আশেপাশে কোনো চার্চ থেকে পালিয়ে এসেছে বোধহয়। শ্বেতরঙা অপ্সরার ন্যায় পায়রাটাকে মুখের সামনে ধরে ওর কপালে কপাল ঘষিয়ে আদুরে গলায় ইস্যু বলল, এই ঠান্ডার মাঝে পালিয়ে আসার আর জায়গা পেলি না? এটা অহংকারী এরিসের পাপের রাজত্ব। এখানে ভুল করেও কেউ আসে না বোকামে। চল তোকে খাবার দিই। আদরে আলাপন শেষে নির্হারা অবলা পাখিটাকে সঙ্গে নিয়ে প্যান্ট হাউসের ভেতরে চলে যায় ঈশানী। গত বেশ কিছুদিন ধরেই প্যান্ট হাউসে আনাগোনা নেই এরিসের। আর এরিস প্যান্ট হাউসে না থাকার মানে হলো সেই কটা দিন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকে মুক্ত আকাশে ডানা ঝাপটানো পাখির নিয়ে আনন্দে উল্লাসে দিন কেটে যায় ঈশানীর আর ফ্লোরার। খুশির দিনগুলোতে মন খারাপ ছুঁতে পারে না ওদের। দুঃখগুলো পাছে হটিয়ে নিগুড় উল্লাসে সর্বক্ষণ মেতে থাকে দুজন। আজ তেমনই একটা দিন। এরিস তুষার কেউই প্যান্ট হাউসে ফেরে না ইদানিং। নিশ্চয়ই কোনো মিশন ফিশনে আটকা পড়েছে তারা। ওদিকে আজ সকাল থেকেই বৃষ্টির গতিতে তুষারপাত হচ্ছে আকাশ ছাপিয়ে। ভেলভেটের ন্যায় মসৃণ শুভ্র তুষারের আড়ালে ঢাকা পড়েছে প্রকৃতি। অথচ এই বিরূপ আবহাওয়ার মাঝেও এক বালতি জামাকাপড় ভিজিয়ে উদাস মুখে বসে আছে ফ্লোরা।
ওর চোখে মুখে আহাজারি সুস্পষ্ট। মেয়েটাকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে ঈশানী ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, মাফিয়াদের সাথে থাকতে থাকতে আক্কেল জ্ঞান কি সব সাবান ফেনার সাথে গুলে খেয়েছো নাকি? এভাবে কেন বলছো? বিরস মুখে ঠোঁট উল্টালো ফ্লোরা। এভাবে বলবো না তো কিভাবে বলবো? ঘরে এতগুলো ওয়াশিং মেশিন থাকতে তুমি বালতি ভরে কাপড় কেন ভিজিয়েছ? এখন এগুলো কই শুকাতে দেবে শুনি? তুষার হাতে পরিষ্কার করা জামা কাপড় ছাড়া একদম পরে না, ওই জন্যই তো। বুঝলাম, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কথাটা বলে ঈশানী। কিন্তু এই সময় এমন মনমরা মলিন চেহারার ফ্লোরাকে দেখতে একদম ভালো লাগছে না ওর। তাই ওকে হাসানোর চেষ্টায় দুষ্টুমি করে ভেজানো কাপড় থেকে একটুখানি সাবান ফেনা নিয়ে লাগিয়ে দিল ফ্লোরার নাকের ডগায়। এই একটুখানি দুষ্টুমিতে গা ভাসিয়ে ফ্লোরা নিজেও যে ঈশানীর সঙ্গে পাঙ্গা দিয়ে ফেনা মাখামাখি শুরু করে দেবে সেটা বোধহয় কল্পনাতেও অনুমান করেনি ইস্যু। যার ফলস্বরূপ কয়েক মুহূর্তের মাঝে পুরো লাউঞ্জ জুড়ে জলকেলি শুরু করে দিয়েছে ওরা দুজন। ওদের খিলখিলি হাসির শব্দ আর অনর্গল ছুটোছুটিতে হুট করেই যেন প্রাণ ফিরে পেয়েছে বিস্তৃত জঙ্গলের মাঝে অবস্থিত মৃত্যুপুরীর ন্যায় নির্জীব এই মাফিয়া পেন্ট হাউস। ক্লাব থেকে মাত্রই পেন্ট হাউসে ফিরেছে ইরিশ। ইদানিং পাইথন প্যারাডাইসের বিভিন্ন বিজনেস ক্লাবে ড্যানিয়েলের বেশ কিছু স্পাই ঢুকে পড়েছে। কয়েকজনকে অবশ্য শনাক্ত করতে সক্ষম হয়েছে গার্ডসরা। তবে ইরিশ এখনও চুপচাপ অনুসরণ করে যাচ্ছে তাদের, কারণ তাদের এবারের টার্গেট ইরিশের প্যারাডাইস নয় বরং অন্য কিছু, যার প্রেক্ষিতে ইরিশ আর তুষার দুজনই ড্যানিয়েলের উদ্দেশ্য জানার জন্য কিছুদিন ধরেই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে শনাক্তকৃত স্পাইদের আশেপাশে। দুদিন ধরে না ফিরলেও আজ হুট করে পেন্ট হাউসে ফিরে এসেছে ইরিশ। পরনে তার কালো হুডি আর কালো বেসবল ক্যাপ, মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো তার শরীর। বাইরে থেকে ফেরার তরুণ কালো হুডির যত্রতত্র জমে আছে পেঁজা তুলোর মতো শুভ্র বরফ কচি। কালো কুচকুচে হুডির উপর ঝুরঝুরে বরফ কণাগুলো সফেদ হীরকের ন্যায় চিকচিক করছে ওর সমস্ত শরীরে। সদর দরজা খুলে ভেতরে ঢুকে বড় বড় পা ফেলে হনহনিয়ে দোতলার দিকে এগোচ্ছিল ইরিশ। ঠিক তখনই লাউঞ্জ থেকে ভেসে আসা অপ্রার্থিব এক খিলখিলে হাসির ঝংকারে অকস্মাৎ মাঝপথে পা দুটো থমকে যায় লম্বাটে লোকটার। একটা সমিষ্ট প্রাণচঞ্চল হাসির তরঙ্গে অভাবনীয় মাদকতা ছড়িয়ে পড়ে ইরিশের কর্ণকুহরে, যার দরুন নিজের অজান্তেই পুরোপুরি নিশ্চল হয়ে পড়ে ও। জীবনে প্রথমবার নিজের পেন্ট হাউসে দাঁড়িয়ে এমন কিছুর মুখোমুখি হলো ইরিশ। এমন মেয়েলি হাসির আওয়াজে কোনোরূপ ভাবান্তর হওয়ার কথা ছিল না ওর মাঝে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই এই প্রাণবন্ত হাসিটুকু উপেক্ষা করে সামনে এগোতে পারছে না ইরিশ। কোনো এক অদৃশ্য মায়াজাল চলন্ত পা দুটোকে নিদারুণ শক্তি বলে করে রেখেছে স্থির আর অচল। সহসা সেখানে দাঁড়ানো অবস্থাতেই লাউঞ্জ থেকে ক্রমাগত ভেসে আসা হাসির আওয়াজ অনুসরণ করে তৎক্ষণাৎ এক ঝটকায় মাথার হুডিটা সরিয়ে পেছনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ইরিশ। এই প্রথমবার ঈশানীকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে কয়েক সেকেন্ডের মাঝে গতি হারায় ভিতরের অন্তঃকরণ। মাথা থেকে হুডি খোলার সঙ্গে সঙ্গে তার শরীরে লেগে থাকা ক্ষুদ্র বরফ কণাগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ে সমগ্র মেঝেতে। তকতকে শ্বেত পাথরের মেঝেটা ভরে ওঠে নোংরা জলে, তাতেও কোনোরূপ প্রক্ষেপ নেই ইরিশের। কারণ হুডি সরিয়ে পেছনে দৃষ্টিপাত করতে ইরিশ দেখতে পায় একটা অপরূপা নীল চোখের মেয়েকে। সে হাসছে, খিলখিলিয়ে হাসছে। তার হাসিতে মুখরিত হয়ে আছে সমগ্র পেন্ট হাউস। মেয়েটার ঢলঢলে আদরে মুখমণ্ডল জুড়ে ফেনার মাখামাখি, তবুও তার হাসির ঝংকার যেন অতুলনীয় এক বাদকের বাজানোর মাদকীয় বাজনা। তার প্রাণোচ্ছল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণকুহর ছাপিয়ে বহু বছর ধরে তালা লাগানো ইরিশের হৃদগহীনে কড়া নেড়ে গেল আচমকা। নিজের অজান্তেই সেই তখন থেকে নিষ্প্রভ ক্লান্তিহীন চোখে মেয়েটার হাস্যোজ্জ্বল মুখের দিকে ফ্যালফ্যাল করে অবাক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে ইরিশ। ওর নিগুড় চাউনি দেখে মনে হচ্ছে নীলাম্বরীর খিলখিল হাসির মাঝে এই মুহূর্তে পুরো দুনিয়া থমকে আছে ওর। ফ্লোরার সঙ্গে দুষ্টমির এক পর্যায়ে ঈশানীর চোখ আটকে যায় সিঁড়ির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানবের চোখে। অগত্যাই বিনা দ্বিধায় মিলন ঘটে দুজোড়া অক্ষি যুগলের। ঈশানী খেয়াল করলো ইরিশ ঘাড় বাঁকিয়ে অনুভূতিহীন চোখে ওর দিকে একধ্যানে চেয়ে আছে শুধু। ইরিশের এহেন অহেতুক নিষ্প্রভ চাহনিতে ভড়কে যায় ইস্যু। মুহূর্তেই মলিনতা ঘিরে ধরে নীলাম্বরী সমগ্র মুখমণ্ডল জুড়ে।
ভীত স্বতন্ত্র আর চোখে আরও একবার ইরিশকে পরখ করে তাড়াহুড়া করে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো ঈশানী। ঈশানী ওপাশ ঘোরার সঙ্গে সঙ্গে চোখের পলক ছাড়ে ইরিশ। পরক্ষণেই ধ্যান ভেঙে নিজের চিরাচরিত সত্তায় ফিরে এসে সামনে ঘাড় ঘুরিয়ে তড়িঘড়ি করে লম্বা পা ফেলে সিঁড়ি ভেঙে সোজা এগিয়ে যায় দোতলার অফিস রুমের দিকে। যেতে যেতেই বুকের বাম পাশে হাত বুলিয়ে আনমনে বিরক্তির স্বরে বিড়বিড়ায় সে, শিট, অ্যাগেইন সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 15। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।